চ্যাম্পিয়ন্স লিগে এই সপ্তাহে আপনি দেখেছেন 1 এবং 2 নম্বর দলের ম্যাচ, মানে বায়ার্ন মিউনিখ আর পিএসজির ম্যাচ। কিন্তু পরের বার যখন আপনি 1 আর 2 এর ম্যাচ দেখবেন তখন বায়ার্ন মিউনিখ সেখানে থাকবে হয়তো, কিন্তু পিএসজি সেখানে থাকবে না। আপনি পরের বারও বায়ার্ন মিউনিখ ভার্সেস আর্সেনালের ম্যাচ দেখবেন। আমরা সেই বিখ্যাত পয়েন্ট টেবিলটা দেখে নেই চ্যাম্পিয়ন্স লিগের, যেখানে 1 এবং 2 নম্বর স্থানটা বায়ার্ন মিউনিখ এবং আর্সেনালের। ইন্টার মিলান তারাও 4-4 জয় পেয়েছে, ম্যানচেস্টার সিটি উঠে এসেছে 4-এ, পিএসজি নেমে গেছে 5-এ, আর নিউক্যাসল ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে শুধুমাত্র বার্সার কাছে হেরেছিল। এই বাদে তারা শতভাগ জয়ের রেজাল্ট নিয়ে পয়েন্ট টেবিলের 6-এ চলে গেছে। 7 আর 8-এ রিয়াল মাদ্রিদ আর লিভারপুল। আপনি হচ্ছে খেয়ালটা যদি করেন 1 আর 2 এর মধ্যে গোল ব্যবধানও আসলে সমান, অর্থাৎ বায়ার্ন এবং আর্সেনালের। তবে গোল বেশি দেওয়ার কারণে বায়ার্ন তারা হচ্ছে টেবিলের টপে রয়েছে। বায়ার্ন যেভাবে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছিল বড় প্রতিপক্ষ পেলে তারা আসলে কি করে সেটা দেখার। পিএসজি কে হারিয়ে মোটামুটি তারা সেটা প্রতিষ্ঠা করে ফেলেছে। এই সিজন এই বায়ার্ন মিউনিখ অন্যরকম ভাবেই আসলে তারা এগিয়ে যাবে। আপনি নেক্সট উইকে এই পয়েন্ট টেবিলে কিন্তু আবার যে ওলটপালট হবে সেটাও মোটামুটি আপনার গ্যারান্টেড। এই যে বায়ার্ন আর্সেনাল ম্যাচ রয়েছে, আপনি হচ্ছে ইন্টার মিলানের সাথে আতলেটিকো মাদ্রিদের ম্যাচ দেখবেন, আপনি বার্সেলোনার সাথে চেলসির ম্যাচ দেখবেন, এই ম্যাচগুলো পিএসজির সাথে টটেনহামের ম্যাচ আপনি হচ্ছে দেখবেন। মানে আর আসলে সময় নাই। পরের সপ্তাহ পরের মানে ইন্টারন্যাশনাল ব্রেকের পরে যখন আবার চ্যাম্পিয়ন্স লিগ ফিরবে তখন আবার এক্সাইটিং কিছু ম্যাচ আছে। আমরা একটু হিসাব মেলাই, মানে একটু মনে করিয়ে দিই, আমার মনে হয় এটা মনে করিয়ে দেওয়াটা প্রয়োজন। সেটা হচ্ছে এই যে এটা বিখ্যাত পয়েন্ট টেবিল সব মিলিয়ে যে 36 দলের, এই পয়েন্ট টেবিলের 1 থেকে 8 নম্বরে থাকা দলগুলো সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে যাবে, আর 9 থেকে 24 পর্যন্ত দলগুলোকে একটা এক্সট্রা প্লে অফ খেলতে হবে। সেখান থেকে জয়ী দলগুলো মানে 8টা দল, ওই 8 আর 8 মিলে 16 দিয়ে হবে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 ম্যাচ। তো এই আলোচনা তো মোটামুটি শেষ। এবার আসেন আমরা চ্যাম্পিয়ন্স লিগের সমীকরণ মেলাই। এই যে চ্যাম্পিয়ন্স লিগের 4th গেম উইকটা, এইটা স্প্যানিশ টিমদের জন্য গেছে জঘন্য। মোটে একমাত্র আতলেতিকো মাদ্রিদ 5 দলের এই একটা দল মোটে জিততে পেরেছে স্পেনে, আর ইংল্যান্ডের দলগুলোর জন্য দারুণ গেছে। শুধুমাত্র চেলসি যদি জিততে পারতো তাহলে সবগুলো দল তারা জিতে শেষ করতে পারতো। আর্সেনাল জিতেছে, লিভারপুল জিতেছে, টটেনহ্যাম জিতেছে, নিউক্যাসল জিতেছে। এই 4টা দলই কিন্তু আপনার এই রাউন্ডে এসে জয় পেল। চেলসি তারা হচ্ছে গিয়ে ম্যাচটা ড্র করলো। আপনি এখন যদি চলে আসেন যে ইন্টার মিলান, তারাও কিন্তু কন্টিনিউ করছে, তারাও কিন্তু 4টার মধ্যে 4টা ম্যাচই আসলে তারা জিতে নিয়েছে, 12 পয়েন্ট তাদেরও সেই জায়গাটায় রয়েছে। এই রাউন্ড শুরু হওয়ার আগে রিয়াল মাদ্রিদও সবগুলো ম্যাচ জিতেছিল, পিএসজিও সবগুলো ম্যাচ জিতেছিল। 4th রাউন্ডে এসে তারা আসলে ছিটকে গেল, এবং রিয়াল আমার তো মনে হয় এই সিজনেরই সবচেয়ে ওয়ার্স্ট ম্যাচটা আসলে তারা খেলেছে। মানে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে যে ম্যাচ খেলেছে ওইটার থেকেও বাজে খেলেছে রিয়াল মাদ্রিদ। মানে কোনো কিছু ছিল না আসলে, ছিল একটা জিনিসের ছিল থিবো কোর্তোয়া। না ঠিক আছে, একদম পারফেক্ট, শুধুমাত্র থিবো কোর্তোয়া ছিলেন, আর এছাড়া রিয়াল মাদ্রিদের কাছ থেকে আসলে কিছুই দেখা যায় নাই। সেই তুলনায় লিভারপুলের উত্থানটা আবার দেখার মতো, যে লিভারপুল গ্যালাতাসারাইয়ের কাছে চ্যাম্পিয়ন্স লিগে হেরেছিল, চাপে পড়ে গিয়েছিল, তারা জিতে এখন অনেকটুকু স্বস্তি হয়তো পেয়েছে বা ওই জায়গায় তারা যেতে পারছে। আর এই যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আপনি এর পরে যখন টটেনহ্যাম হটস্পার মানে পিএসজির যে ম্যাচগুলো আপনি দেখবেন, সেই পিএসজির যারা চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, সেই পিএসজি যখন কঠিন ফিক্সারের ভেতর দিয়ে যাবে, আমরা জানতাম যে তারা যাবে, এবং সেখানে তারা বায়ার্ন মিউনিখের কাছে হেরে গেল, এটা তাদের জন্য একটা ধাক্কা যদি আমরা এইভাবে দেখি। এরপর তাদেরকে কি কি ম্যাচ খেলতে হবে? টটেনহ্যাম হটস্পারের সাথে খেলতে হবে, এরপর তাদের নিউক্যাসলের সাথে শেষ গেম উইকে ম্যাচ ডে আছে, এবং তাদের স্পোর্টিং সিপির সঙ্গে একটা ম্যাচ আছে। রাইট, স্পোর্টিং সিপির সাথেও একটা তাদের ম্যাচ আছে, যে স্পোর্টিং সিপির সাথে ইউভেন্টাস হচ্ছে আমরা একটা বেশ ইন্টারেস্টিং একটা ম্যাচ দেখেছি। তবে পিএসজির জন্য আপনার এই ধাক্কাটা কোন জায়গায় তারা খাবে? আপনি আশরাফ হাকিমিকে 2 মাসের জন্য আপনি হচ্ছে হারিয়ে ফেলেছেন, আপনি নুনো মেন্দেসকে হারাতে যাচ্ছেন, সেটাও মাসখানেকের জন্য আপনি হয়তো নুনো মেন্দেসকে আপনি পাচ্ছেন না। আপনার ফুল ব্যাক মেইন যে শক্তির জায়গা, অন্যতম শক্তির জায়গা, সেই জায়গায় আপনার ভ্যাকুম হয়ে গেছে। আপনি দেমবেলেকেও পাচ্ছেন না, দেমবেলে ওই ম্যাচে নামার পর দেমবেলে আবারও আসলে ইনজুরিতে পড়েছেন। টাফ টাইম পিএসজির জন্য আসলে। চ্যাম্পিয়ন্স লিগ, ফ্রেঞ্চ লিগ নিয়ে এতটা কিন্তু ফ্রেঞ্চ লিগও তারা অধারাবাহিক এবং অধারাবাহিক বলা উচিত না, মানে অন্যদের সাথে তাদের পয়েন্টের ডিফারেন্সটা খুবই কম, আগের মতো আর নাই। কারণ পিএসজি একটা ম্যাচ হেরেছে, 3টা ম্যাচ পিএসজির এখন পর্যন্ত ড্র করতে হয়েছে। সুতরাং পিএসজির জন্য টাফ টাইম যাবে। আবার পিএসজি যে আপনার গ্রুপ স্টেজটা এইভাবে খেলে অভ্যস্ত, সেটা আমরা গতবারও দেখেছি। নকআউট স্টেজ থেকে হয়তো বা অন্য পিএসজি কে দেখলেও দেখা যেতে পারে, যদি তারা আসলে ডিরেক্ট স্লটে কোয়ালিফাই করতে পারে। কারণ ডিরেক্ট স্লটে কোয়ালিফাই না করারও কিন্তু চান্স আছে। কারণ আপনি পরের পয়েন্ট টেবিলটা যদি দেখেন, 9 থেকে আসলে কাদের না করলে খুব বেশি সমস্যা কি আছে? গতবার মানে লিভারপুল তো টপে থেকে বাদ পড়ে গিয়েছিল রাউন্ড অফ 16 থেকে, এরপরে আছে 9 গালাতাসারাই, মানে রিয়াল মাদ্রিদ, গালাতাসারাই এবং লিভারপুল, এই 3 দলের পয়েন্ট কিন্তু আপনার সমান। টটেনহ্যাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি, বরুসিয়া ডর্টমুন্ড, কারাবাগ,
আতালান্তা। এই হচ্ছে 16 পর্যন্ত পয়েন্ট টেবিলের অবস্থা। আর অবস্থান বার্সেলোনা এরপরে কি করবে? বার্সেলোনার তো আপনার চেলসির সাথে ম্যাচ, মানে পরবর্তী ফিক্সচারগুলোর ভিতরে একটা ম্যাচ আছে চেলসির সাথে, বড় ম্যাচ যদি আপনি ধরেন তাহলে চেলসির সাথে ধরতে হবে। আবার ছোট দলের সাথেও যে বার্সেলোনা পয়েন্ট হারায় সেটা তো আমরা এই রাউন্ডেও আসলে দেখলাম। সুতরাং বার্সেলোনার জন্য হচ্ছে এই রেসটা টিকে রাখাটা হচ্ছে অনেকটুকু টাফ হয়ে যাবে। এবং যে জিনিসটা আমরা বলছিলাম, এরপর অবস্থান আতলেটিকো মাদ্রিদ এই রাউন্ডে জিতেছে এবং আতলেটিকোর এই জয়টা আসলে দরকার ছিল, কারণ তারা খুব বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল চ্যাম্পিয়ন্স লিগে। 4 ম্যাচের মধ্যে 2টা ম্যাচ তারা জিতে গেছে। পিএসভি, মোনাকো, পাফোস, লেভারকুজেন, ক্লাব ব্রুশ, ফ্রাঙ্কফুর্ট এবং নাপোলির জন্য আমার মনে হয় আপনার এবারে চ্যাম্পিয়ন্স লিগটা তারা একটু পেঁচিয়েই আসলে ফেলেছে। 2টা ম্যাচ থেকে তারা মাত্র পয়েন্ট পেয়েছে, একটা ম্যাচ তারা জিতলো, একটা ম্যাচ তারা ড্র করলো। ম্যানচেস্টার সিটির সাথে তারা প্রথমে হেরেই আসলে এবারে চ্যাম্পিয়ন্স লিগটা শুরু করেছিল। নাপোলির জন্য কিন্তু টাফ হয়ে যাচ্ছে আমার মনে হয় ডে বাই ডে, একটু টাফ হয়ে যাচ্ছে। এবং তারা নিজেদের ঘরের মাঠে যে ম্যাচটা খেলছিল সেখানে তাদের আসলে যথেষ্ট সুযোগ তৈরির পরও জেতার অবস্থা তৈরি হয় নাই। তার মানে আচ্ছা, চ্যাম্পিয়ন্স লিগের আলোচনা আমরা এখানে শেষ করে দিই, কিন্তু শেষ করার আগে একটা আলোচনা আছে, সেটা হচ্ছে যে এই যে জঘন্য প্রেডিকশন আমি এই সপ্তাহে দিয়েছি, তারপরে আসলে আমার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। ওই জিনিসটাই আসলে আমি দেখছিলাম যে প্রেডিকশন গেমের কার কি অবস্থা, প্রেডিকশন গেমে ওভারঅল ম্যাচ ডে 4 যে গেল, ম্যাচ ডে 4 এ মানে এটা মানুষ 10 পয়েন্ট কেমনে পায়? মানে আপনার 9-9-18টা ম্যাচের মধ্যে এটা মানুষ 10 পয়েন্ট কেমনে পায়? মাত্র 10টা পয়েন্ট পেয়েছেন। এটা তো আমাকে এই প্রেডিকশনের এই কার্ড দেখে আমার তো আমার রেজাল্টের কথা মনে পড়ে যাইতেছে। আমি তো আর রেজাল্টের দিনে ফিরতে চাইছিলাম না, কিন্তু আমাকে তো আবার সেই ছাত্র জীবনে ফেরত নিয়ে যাচ্ছেন আপনারা। কি জঘন্য প্রেডিকশন! ম্যাচ উইকের পর আপনি হচ্ছে যাতা কথা বলেছিলেন আমাকে নিয়ে। যাই হোক, আপনাকে দেখতে পাচ্ছি যে আপনি সবার উপরে একটা বিরাট বড় লিড নিয়ে আপনি 210 পয়েন্ট নিয়ে মানে প্রেডিকশন গেমে আপনি সবার উপরে অবস্থান করছেন। আসলে হয় এরকম, বুঝছেন, স্বৈরাচারী দিন বেশি দিন টিকে না। এই যে সবার উপরে আছেন, আজ আছেন কাল নেই, এই দিন এটা আপনার বেলা পর্যন্ত প্রথম রাউন্ড শেষেই আপনার স্বৈরাচারী এখনো কেবল হাফওয়ে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের এই প্রেডিকশন গেমের। নেক্সট উইকের গেমগুলো আপনারা প্রেডিকশন করতে পারেন। নেক্সট গেম উইকে আমরা বায়ার্ন মিউনিখের ম্যাচ পাচ্ছি আর্সেনালের সঙ্গে, চেলসি, বার্সেলোনা, বড় বেশ কিছু ম্যাচ রয়েছে। ওই সময় আপনি চ্যাম্পিয়ন্স লিগ কিভাবে দেখছেন সেটা নিয়ে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.